দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমীমু আমার সঙ্গে। আজ যিনি আছেন দর্শক ওপাশটাতে বসে আছেন, নীল শাড়িতে নিজেকে আবৃত করেছেন এবং সেটা জামদানি, দেখতে ভীষণ ভালো লাগছে এবং বোঝাই যায় যে তিনি আসলে অসম্ভব সুন্দরী একজন মানুষ। তবে চাঁদপুরের মেয়েরা বেশ সুন্দর হয়, এটা আমাদের সকলের জানা। হাসলে গালে টোল পড়ে, এটাও ভীষণ ভালোবাসার। তবে একটা ব্যাপার, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক নেতারাই আসেন দর্শক। সো হাসলে গালে টোল পড়লে ওই মানুষটি কিন্তু রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, একই সঙ্গে তিনি একজন সাবেক এমপি, এবং যিনি আমার সামনে বসে আছেন দর্শক তিনিও একজন সাবেক এমপি। কথা হবে তার সঙ্গে, এবং তিনি একজন আইনজীবী। একই সঙ্গে তার জীবনের অনেক গল্প নিয়ে আজকে আমরা আড্ডা দেব দর্শক। আমার সঙ্গে রয়েছেন সাবেক জাতীয় সংসদ সদস্য আর কেউ নন, নূরজাহান বেগম মুক্তা। এবং মুক্তাপুর অনেক গল্প আজকে আমরা জানবো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। গলা এবং কানেও আমি মুক্তার মালা দেখতে পাচ্ছি, এই জন্য খুব ভালো লাগছে। এবং মুক্তা আমার খুব পছন্দ, না নিজের নামে যেহেতু এই জন্য মনে হয়। এই জন্য কিনা জানি না, তবে পছন্দ। এই যে হাসলে গালে টোল পড়ে, দেখতে ভীষণ ভালো লাগে, এটা এর আগে আর কে বলেছে? নিশ্চয়ই অনেক মানুষের বলার কথা। এটা আসলে ছোটবেলাতেই আমি শুনতাম যে সবাই বলতো, আত্মীয় স্বজন, যে ওর তো গালে টোল পড়ে। তা এটা নিয়ে আমি ভাবতাম যে এটার এমন কি, কিন্তু বড় হওয়ার পরে বুঝলাম যে এটা অনেকের থাকে না, এবং যাদের থাকে তারা কিন্তু মানে খুব হ্যাপি মানে কি, তারা এটা পছন্দ করে থাকাটা ভালো। এই হ্যাঁ, আমার একটা টোল আছে। আমি তাই দেখতে পাচ্ছি, তোমারও আছে। কিন্তু আবার অনেক সময় মনে হয় যেন কি আসলে কি গালে টোল পড়া মেয়েরা দেখতে সুন্দর লাগে, সবাই চায় যে তার গালেও টোল পড়ুক, কিন্তু আসলে কি গালে টোল পড়া মেয়েরা সুখী নাকি অসুখী? আমি এবার সংসার জীবনের গল্পে যাব। আমি যতটুকু জানি 37 বছর ধরে ঘর করছেন একজন মানুষের সঙ্গে। এই 37 বছরের জার্নিটা যখন শুরু হয় তখন আপনার বয়স খুব একটা বেশি না? খুব একটা বেশি না, আমি তখন সম্ভবত অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, 19, 19.5 বা 20 এরকম বয়স। হ্যাঁ, তখন কি মানে এটা কি প্রেমের বিয়ে ছিল নাকি পরিবার সেটেল করা ম্যারেজ? আচ্ছা আচ্ছা, আমি যদি একটু জানতেই চাই, যেটা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে চাঁদপুরের মেয়েরা বেশ সুন্দরী হয় এবং খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তো নিশ্চয়ই অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন। না আসলে আমি, যেটা সত্য কথা, আমি আসলে বড় হয়েছি খুব কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে। আমার দাদা, উনিও কিন্তু একদম খুব শিক্ষাবিদ ছিলেন, বড় একজন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আমার বাবা, চাচা সবাই, মানে আমাদের পারিবারিক একটা শৃঙ্খলা ছিল যে আমাদেরকে সবকিছু মেপে করতে হতো, ঠিক আছে? তো একটা শৃঙ্খলার মধ্যে মানুষ হয়েছি, তাই কখনো মনের মধ্যে ওটা আসেনি। তবে হয়তো অনেকে পছন্দ করতো বা প্রকাশও করেছিল, কিন্তু আমি ওই বললাম না যে একটা শৃঙ্খলার মধ্যে ছিলাম, ওইভাবে হয়তো সাহসও করিনি আর কি। না, বুঝতে পেরেছি। কিন্তু স্কুল জীবনটা কেমন কেটেছে? মানে সেই ইলিশ এবং নদীর পার ঘেঁষে নিজের বেড়ে ওঠা, এটা তো মানে অবর্ণনীয় একটা অমোচনীয় স্মৃতি, অবিস্মরণীয়। যে আমার তো বেড়ে ওঠা চাঁদপুরে, আর চাঁদপুরে মাঝে মাঝে আমি গ্রামেও যেতাম, কারণ আমার বাবা যেহেতু রাজনীতি করতেন, তাহলে যেতে হতো। হ্যাঁ, যেতে হতো। গ্রামের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল। আমার বাবা বলতো যে আমি তো রাজনীতি করি, আমি না থাকলে তোমরা করবা, তো তোমাদের তো সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সেটারই অংশ হিসেবে গ্রামে যেতাম। আর আমি মেঘনা পাড়ের মেয়ে, নদীর দেশের মেয়ে, আমাদের ইলিশ বিখ্যাত, সেটা সারা পৃথিবীতে, এবং ওই ইলিশ খেয়ে কিন্তু বড় হয়েছি। ইলিশের কত পদ রাখতে জানেন? ইলিশের মোটামুটি হিসাব করে বলবো, আমি একটু মানে গুনে ফেলি। আচ্ছা, প্রথমত হলো ইলিশ ভাজা, হ্যাঁ, একদম করকরে ভাজা, তেল দিয়ে, আরেকটা শুকনো মরিচ সাথে, হ্যাঁ, আরেকটা হলো ইলিশ বুনা, হ্যাঁ, মশলা দিয়ে, হ্যাঁ, দোপায়াজা। আরেকটা হলো সর্ষে ইলিশ, আরেকটা হলো ইলিশের মালাইকারি নারকেল দিয়ে, আচ্ছা। তারপর আরেকটা হলো কাঁচকলা দিয়ে ইলিশ রান্না করি, অসাধারণ লাগে। তারপর আরেকটা আছে একদম মানে যারা একটু ঝাল টাল পছন্দ করে, লাল মরিচ বেটে মাখা করে, বিশেষ করে ইলিশের সিজনে তেলওয়ালা ইলিশ। তবে এটা ঠিক যে যেই মাছে ইলিশ মাছের মধ্যে মানে অনেক বড় ডিম হয়, সেটা কিন্তু খেতে কিন্তু অত সুস্বাদু না, ওই ডিমটার মধ্যেই সব স্বাদটা চলে যায়। এটা সত্য, মানে যদি পেটে ডিম থাকে তাহলে কিন্তু ইলিশটা আমরা অনেক সময় চাই না কিনতে, কারণ মাছের স্বাদ কম থাকে। হ্যাঁ, তা আমরা সবসময় এমন একটা করি যেটা মিডিয়াম, ডিম থাকলেও কম থাকে বা না থাকে, কিন্তু মাছটা খুব সুস্বাদু। এবং ওটা দিয়ে আবার ওই আমরা যে ইলিশ পোলাও খেতাম, ওটা কিন্তু খুব মজা। ইলিশ পোলাও তো আমি তো এখন আমার বর্ণনা শেষ করিনি। ইলিশ পোলাও তো দারুণ। ইলিশ পোলাও, তারপরে করি আমরা মাঝে মাঝে যে আরেকটা ইন্টারেস্টিং রান্না করি কি, আমি
আনারস দিয়ে ইলিশ রান্না। এটা কখনো খাইনি, খুবই সরি। এটা খুবই মজা, আনারস দিয়ে ইলিশ দিয়ে মজা, খুবই মজা। আমি রান্না করেছি। এটা রেসিপি কি আমি একটু শুনে ফেলি এক ফাঁকে? এটা হলো কি, আমি প্রথমে করব কি, আনারসকে টুকরো টুকরো করে কাটবো। মানে পাকা আনারস? পাকা আনারস দিয়েও করা যায়, কাঁচা আনারস দিয়েও করা যায়। আচ্ছা আচ্ছা। টুকরো টুকরো করে কাটবো, কেটে রাখবো। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে করব কি, একটু হলুদ লবণ মাখায়, আদা মাখায়, তেলের মধ্যে একটু হালকা করে একদম মানে কষাই নিব আর কি। কষাই নিয়ে পরে একটু ঝোল দেব, দিলে পরে তারপরে যখন ঝোলটা ফুটবে তার মধ্যে আনারসগুলো দিয়ে দেব, এবং এটা খুব মজার হয়। আবার আরেকটা রান্না আছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে, ওটা আমার ভীষণ ভালো লাগে। সেটাও খুব মজা। আসলে ইলিশ মাছের রান্নার, লাল শাক দিয়ে ইলিশ মাছ খাই। লাল শাক দিয়ে কখনো খাইনি, সেটা খুবই দিয়ে খেয়েছি। হ্যাঁ, লাল শাক দিয়ে খাই, বেগুন দিয়ে খাই। বেগুন দিয়ে ভীষণ মজা। মানে আমার এখনই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। এক্স্যাক্টলি, আমি এখন তাহলে নাজমুল ভাইকে বলি আমাদের প্রোডিউসার যে প্লিজ একটু ইলিশ ভাতের ব্যবস্থা করেন, আমাদের ইলিশ। আমি যে চাঁদপুরে বড় হয়েছি, ইলিশ খেতে খেতে আমার কখনো ইলিশে অরুচি আসেনি, এত ইলিশ খেয়েছি। তারপরও মনে হয় যেন আমি যদি কোথাও খেতে যাই বা দাওয়াতে যাই, সেখানে যদি অন্য কোনো মাছও থাকে, ইলিশটা আমি নেবই নেব। ভাইয়া আপনার হাতের কোন রান্না সবচেয়ে বেশি পছন্দ করে? আমার হাতের সে পছন্দ করে বিফ ভুনাটা পছন্দ করে, চিটাগাং স্টাইলে মেজবানি। আচ্ছা, তারপর কালা ভুনা, ওইটাও করি। ইলিশ আমার হাতে সব রান্নাই সে পছন্দ করে। স্বাভাবিক, কারণ 37 বছরের অভ্যাস তো আসলে বদলানো খুব কঠিন, এটা যায় না। আর আরেকটা রান্না আমি করি যেটা খুব বলার মতো বিশেষত্ব নেই, খুব সিম্পল একটা ব্যাপার, মসুরের ডাল রান্না। ওইটা আমি খুব মানে ঘন করে ভুনা করে রান্না করতে পারি, সেটাও খুব পছন্দ করে। ওইটা শুনে আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে। সেটার সাথে সরষে তেল দিয়ে আলুর ভর্তা হলে আর কিছুই লাগে না। একদম, তার মানে একসঙ্গে দর্শক বুঝতে হবে যে মুক্তাপা কিন্তু রূপবতী গুণবতী, একদম মানে একের মধ্যে সব। আপা, আমি একটু ছোটবেলার গল্পে যাব। প্রথম সিনেমা হলে গিয়ে যে সিনেমাটি দেখেছিলেন তার নাম কি মনে আছে? আমার মনে আছে আমি প্রথম যে ছবিটা দেখেছিলাম, যদ্দূর মনে পড়ে, একটা ছবি কবরী ছিল, রাজ্জাক ছিল সম্ভবত। ভীষণ প্রেমের সিনেমা। ওকে, পক্ষ গগৌম একটা ছবি ছিল, রাজ্জাক কবরী, ওটা দেখেছি। ওইটা দেখে আমি মানে আমার একটা অনুভূতি, যে দেখলাম যে কবরী একটা, আমি বললাম যে এই মানে মেয়েটাকে এত ভালো লাগলো আমার কাছে। আমি তখন ছোট্ট, জ্বালা কত মায়া ছাড়া। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আম্মু এটা কি, আমার মায়ের সাথে গিয়েছিলাম আমি। তখন মা বললো যে কবরী। তারপরে এটা মানে আসলে ছোটবেলাতে এমন ছিল যে এটা এমন না যে আমি ছবি দেখতে যাব আমাকে নিতে হবে, কিন্তু আগেকার দিনের মায়েরা কিন্তু ছোট বাচ্চাদেরকে যেখানে যেত নিয়ে যেত। এখনকার দিনে তো নিতে হয় না, বা কিন্তু আগের দিনে আম্মুর সাথে আমিও যাব। তা আম্মু কোথায় যাবে কি দেখবে এটা তো আর জানি না, গেলাম, আমার খুব ভালো লাগলো ওই ছবিটা, আমার খুব ভালো, রাজ্জাককেও আমার খুব ভালো লাগলো। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স সম্ভবত, আমার কিন্তু আবার মানে অনেক আগের ঘটনা কিন্তু আমার মনে থাকে, এটা মনে থাকে। আমার 5 বছর বয়সে যে ঘটনা সেটা আমার মনে। তখন আমার বয়স কত হবে, ওই তো এখন হিসাব করে বলতে গেলে ওই ছবিগুলো যখন ছিল আর কি, স্বাধীনতার পর আর কি। আপা, সিনেমায় তো মূলত প্রেমের গল্প থাকে, এবং এই প্রেমের গল্প দেখে প্রেম একটা মানে অনুভূতি হয়নি যে আমারও প্রেম করা প্রয়োজন, বা কারো প্রতি একটা ভালো লাগা কাজ করে, হয়তো জানেনই না যে তার প্রতি এক ধরনের একটা সফট কর্নার আছে আপনার? না, আমার আসলে যেটা সত্য কথা, তখন তো ছোট ছিলাম অনেক, তাই না? যখন ছবি দেখা শুরু করেছি মায়ের সাথে, তখন তো আর এসব তো বুঝতাম না। তবে আমার কাছে ভাল লাগতো, আমার কাছে রাজ্জাককে ভীষণ ভাল লাগতো, নায়ক রাজ্জাককে আমার খুব ভাল লাগতো। তারপরে কিন্তু নিজে আসলে তো খুব কড়াকড়ির মধ্যে মানুষ হয়েছি, ওইভাবে কিন্তু সিনেমা দেখে আমার মধ্যে ওরকম ভাব জাগ্রত হয়েছে, ওইটা কিন্তু আমার মনে আসেনি সত্যি। যেটা কিন্তু পরবর্তী সময় যখন একটা সুন্দর বয়স পার করছেন, হয়তো মানে তরুণী, যে সময়টা আমাদের মধ্যে একটা প্রেম মানে সুলভ আচরণ তৈরি হয়, বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, তখন অন্য হল, আমি জানি না আপনি কোন হলে ছিলেন? আমি শামসুন্নাহার হলে ছিলাম। ও আচ্ছা, আমারও শামসুন্নাহার হল। তাহলে অন্য হলের কোনো ছেলেদের প্রতি কখনো কোনো আসক্তি? আসলে আমি বলি, আমি কিন্তু পারিবারিক গণ্ডির বাইরে প্রথমে আসি, হলে যখন ঢুকি তখন। এর আগে তো পরিবারের সাথেই ছিলাম। আসার পরে দেখতাম যে সেখানে অনেক মেয়েদেরকে তারা প্রেম করে, একদম খুব ওপেনলি প্রেম করছে এর সাথে ওর সাথে। আসলে ব্যাটে বলে কখনো মিলেনি, যেটা সত্য কথা। আমার কাছে মনে হতো যে আমি এরকম একটা মানুষ চাই, বা আমার কাছে এরকম ভালো লাগবে, এরকম সব দিক দিয়ে। কেউ হয় না একটু চুজি হয়। আমার কাছে পার্সোনালিটি থেকে শুরু করে
দেখতে ভালো বা কথাবার্তা ভালো বলে বা ওরকম। আবার আমি এটাও ভাবতাম যে আমি যাকে পছন্দ করবো আমার বাবা মাও তো তাকে পছন্দ করতে হবে, মানে আমি খুব কুল ব্রেন, বুঝতে পেরেছি, খুব কুল ব্রেন ছিল আবার, যে আমি এমন কাউকে পছন্দ করবো না যেটা আমার মা বাবাও পছন্দ মানে করবে। এই বিষয়টাতে আমি আমার ইমোশনটাকে খুব বেশি মানে আমলে নিইনি, পাত্তা দিইনি। আমি ভেবেছি যে না, আমার বাবা আমাকে লেখাপড়া করতে পাঠিয়েছে, অতএব আমার বাবা নিশ্চয়ই আমার ভালো চায়, মা ভালো চায়। আর আমি যদি এমন কাউকে পছন্দ করি যেটা আমার মা বাবা মানবে না, তখন তো আমি কষ্ট পাবো। তো বেটার তারাই আমার এই দিকটা দেখি, তাই না? যখন প্রথম ছেলে দেখা হলো আপনার জন্য, মানে ভাইয়াই কি প্রথমবারের মতো দেখা নাকি আগে অন্য কোনো ছেলে দেখা? এইটাই দেখা আমার। আচ্ছা, এবং তার সাথে বিয়ে? তার সাথেই বিয়ে। সংসার করতে গিয়ে মতের অমিল হয়েছে কি কি বিষয়ে? না না, সংসার করতে গিয়ে মতের অমিল হয়েছে আশা আমার মনে হয় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ 100% মিল, হ্যাঁ এটা হয় না, হওয়া সম্ভবও নয়। প্রত্যেকেরই কিছু ল্যাকিংস থাকে। আমারও অনেক ল্যাকিংস আছে, তারও অনেক ল্যাকিংস আছে, আমারও অনেক ভালো কিছু আছে, তারও অনেক ভালো কিছু আছে। সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ। তো সব কিছু মিলে আমি যখন দেখি যে তার মধ্যে কোনো একটা কিছু ল্যাকিংস আছে, তখন আমি নিজেকে জাস্টিফাই করি যে আমি কি, আমারও তো ওই দিক ভালো না, বা আমিও তো ওখান থেকে আমার কিছু ল্যাকিংস আছে, অতএব তারও আছে আমারও আছে, থাকে এইভাবেই তো জীবনটা তো পার হয়ে যেতে পারবে। আমি কিন্তু 4টা মেয়ের মা। চার মেয়ের মা। আমার তো আমি যখন অনার্স 3rd ইয়ারে তখন আমার বড় মেয়েটা হয়। আচ্ছা। আর আমার সবচেয়ে ছোট মেয়েটা যেটা, সেটা তো এখন ইউনিভার্সিটিতে পড়ছে মালয়েশিয়াতে। দুর্দান্ত আপা। চিঠি তো নিশ্চয়ই পেয়েছেন? চিঠি পেয়েছি, মানে আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে চিঠি লিখেছে, কিন্তু কোনো ছেলে চিঠি দেয়নি? ছেলে চিঠি দেয়নি যে এটা বলাটাও কিন্তু মিথ্যা বলা হবে। হ্যাঁ, আমি তো সত্যিটাই জানতে চাই। আমি বুঝতে পারতাম যে কেউ কেউ আমাকে পছন্দ করে। আচ্ছা, তুমি আমার সাথে একটু দেখা করবে, অমুক জায়গায় আসো। আমি আবার করতাম কি, এরকম যারা লিখতো আমি আমার ফ্রেন্ড সার্কেল সব বান্ধবীদেরকে নিয়ে সেখানে হাজির হতাম। ও আচ্ছা, আমি এই গল্পই শুনতে চাই, মানে এরকম একটা ঘটনা জানতে চাই যে। হ্যাঁ, তখন বলতাম যে হ্যাঁ কেন ডেকেছেন বা বলেন তো কি বিষয়। বান্ধবী তখন মিটি মিটি হাসতো, তখন অন্য কথা বলতো আর কি। তো এরকম ভাবে কিছু তখন বিব্রত হতো যে চাইলাম যে একা একটু দেখা করি, আমি কিন্তু ভীষণ কঠিন ছিলাম, ভীষণ কঠিন ছিলাম। রাজনীতি করতে গিয়ে কারোর সাথে মনের আদান প্রদান হয়েছে? না, মনের আদান প্রদান হয়নি, তবে এটা আমি বুঝতাম যে আমাকে অনেকে পছন্দ করে, এটা আমি বুঝতাম। কিন্তু সেটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতাম। কিন্তু আমি টেকনিক্যালি হ্যান্ডেল করতাম, আর আমি চাইতামও না কোনো রাজনীতিকে আমি বিয়ে করব। ওকে, এটা হলো মেইন কারণ। আমার মাকে দেখেছি আমার বাবাকে কিভাবে সামলায়। আমার বাবা পলিটিশিয়ান ছিলেন, মানে ওনার কোনো প্রাইভেট লাইফ বলতে ছিল না, এত কষ্ট, এবং বাবা মাকে সময় দিতে পারতেন না। আমি এই প্রসঙ্গে ফিরবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন সাবেক জাতীয় সংসদ সদস্য, আমাদের সবার ভালোবাসার নূরজাহান বেগম মুক্তা আপা। মুক্তা আপা, যে কথায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে বাবার যে সময়টা আপনি দেখেছেন যে রাজনীতি করার কারণে আপনার মা বাবাকে কিভাবে সামলে রেখেছে, এই ভয়ে রাজনৈতিক কোনো ছেলের সঙ্গে আপনি প্রেমে জড়াননি এবং বিয়ে করলেন একজন প্রকৌশলীকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়াকে তো সামলাতে হয়েছে আপনাকে, কারণ আপনি তো নিজে একজন রাজনীতিবিদ। না, এটা ঠিক। আমি যদি উল্টোভাবে বলি যে আমাকে উনি সামলাতে হয়েছে, সেটাও বলা যায়। হ্যাঁ, তা অনেকে তো মানে অনেক সময় অনেকে মেনে নেয় না যে ওয়াইফ রাজনীতি করে, কিন্তু আমি আমার হাজবেন্ড থেকে কিন্তু সবসময় সহযোগিতাই পেয়েছি। বা এটা অনেক, আমার উপর তার কনফিডেন্স অনেক, এটা আমার ভালো লেগেছে। আমিও তাকে রেসপেক্ট করি, ভালোবাসি, এবং আমার সন্তানরাও কিন্তু আমার সব কাজে সহযোগী, অতএব এটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। তবে আমি মানে রাজনীতিবিদ, আমিও মনে প্রাণে চেয়েছি আমি মানে রাজনীতিবিদকে বিয়ে করব না, সোজা কথা। কারণ আমার বাবা দেখেছি এত ব্যস্ত থাকতো, মাকে সময় দিত না, মোটামুটি সেই কারণেই আমার এই। আপনি তাহলে ভাইকে প্রপার সময় দিতে পেরেছেন কিনা? হ্যাঁ, এটা ঠিক। এটা কিন্তু খুব যুক্তিসঙ্গত একটা প্রশ্ন, কথার পিঠে এটা চলে আসে। আমি আসলে আমার রাজনীতি, আমার প্রফেশন, এর বাইরে কিন্তু আমার সংসার। হ্যাঁ, মানে আমার আর কিছু না, আমার এটাই ডেস্টিনেশন। কোয়ালিটি টাইম বের করে প্রপার টাইমটাকে দেয়া। অবশ্যই আমার বাচ্চারা কে কি খেলো না খেলো,
তাদের লেখাপড়া, তাদের রেজাল্ট, তাদের ঠিক মতো বেড়ে ওঠা, বা তারা ঠিক পরিবেশের মধ্যে আছে কিনা, বা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে কিনা, এগুলো কিন্তু প্রায়োরিটি আমার কাছে সবার আগে। আমি যদি আমার পরিবারের সেবা না করতে না পারি সঠিকভাবে, আমি সমাজের সেবা, আমি জনগণের সেবা কিভাবে করব? কিন্তু কখন এমন হয়েছে কোনো স্পেশাল ডে হয়তো আপনি সময় বের করতে পারেননি, ভাইয়ার সঙ্গে ঝগড়া হয়েছে বা একটু মনোমালিন্য হয়েছে, এমন কখনো ঘটেছে কিনা? আসলে আমি মানে কি বলবো, আমার এখানে আমি কিন্তু মিথ্যা বলছি না, আমার হাজব্যান্ডের সাথে কোনোদিনও আমার উচ্চস্বরে বা কোথাও যে ঝগড়াঝাটি একদম ওগুলা কখনোই হয় নাই। হয়তো যদি আমি তার উপর কোনোভাবে অসন্তুষ্ট থাকি, আমি চুপ হয়ে যাই, সে যদি আমার উপর অসন্তুষ্ট থাকে সে চুপ হয়ে যায়। আচ্ছা। ব্যাপারটা কিন্তু এরকমই, যদিও এটা অবিশ্বাস্য মনে হতে পারে, তারপর আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায়, বাহ, এরকমই। great. কিন্তু ওই যে একদম তুল কালাম ওরকম কখনো হয়নি। এবং উনি যথেষ্ট একজন ভদ্র ভালো মানুষ, কি বলবো, এবং আমি অবাক যে উনি আমাকে সহ্য করেছেন। অনেক ভালোবাসা তার প্রতি। বাট আমি এবার কিন্তু চিঠির গল্পটা আরেকবার তুলতে চাই। কে চিঠি দিয়েছিল এটা জানতে চাই, এবং কাকে কাকে নিয়ে গিয়েছিলেন সেটা মনে আছে কিনা? আমি হয়েছে কি, আসলে ইউনিভার্সিটিতে পড়তাম যখন, তখন অনেকেই তো পছন্দ করতো, এটা তো স্বাভাবিক, খুবই খুব স্বাভাবিক। স্বাভাবিক। হ্যাঁ, তারপরে তো একজন আমাকে চিঠি একটা, আমি শামসুনা হলে ছিলাম, তো আমাকে চিরকুট পাঠালো যে এরকম এরকম, মুক্তা তুমি অতটার সময় অমুক আর্টস ফ্যাকাল্টি বা অমুক জায়গায় থেকো, বা মধুর ক্যান্টিনের আশেপাশে হ্যাঁ আসো। থেকো। এটা বলার পরে আমাকে দিল। তা আমি ভাবলাম যে ও আচ্ছা, আমি তো বুঝেছি যে সে কী জন্য আমাকে দিয়েছে সেটা। তো আমি আবার করলাম কি, আমার হলের যে রুমমেট ওদেরকে দেখালাম এটা, যে দেখো, একদম ওপেন করে, যে তোমরা দেখো যে কী লিখেছে। পরে আমরা করলাম কি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও অবশ্য মারা গেছে গত 2 বছর তার আগে, প্রতি শ্রদ্ধা। ওকে নিয়ে, ও অগ্রণী ব্যাংকের এজিএম ছিল, ওকে নিয়ে পরে রুমমেটরা সহ আমরা ওনার সাথে দেখা করতে গেলাম। উনি তো ভেবেছিলেন আমাকে একা দেখবে, দেখে আমি দল বল সহ। তখন উনি তো একটু হতাশই হলেন, তারপর মনটা খুব খারাপ হলাম। হ্যাঁ, আপনি কেন ডেকেছিলেন বলেন তো, কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা এসেছো, তখন মানে এই সেই বলে কোনো রকমে পার পেয়ে গেল। কিন্তু আসলে তবে আসলে কি জানেন, মানে আমি যেটা সত্য কথা, যে হয়তো আমার নিজের উপর নিয়ন্ত্রণটা অনেকটা হয়তো বেশি ছিল, এটা হয়তো আমি বাই নেচার এটা আমি পেয়েছি। হ্যাঁ, যদি প্রকৌশলী বিয়ে না করতেন তাহলে কাকে, মানে কি ধরনের জব করে এমন ছেলে বিয়ে করতেন? আমার সবসময় ইচ্ছা ছিল, প্রকৌশলী বিয়ে না করলে আমার ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটি টিচার, টিচিং প্রফেশন, হ্যাঁ, ইউনিভার্সিটি টিচার, পিএইচডি করা বা লেখাপড়া স্টাডি নিয়ে থাকে সারাক্ষণ। মাশাআল্লাহ, আপনি টিচার বিয়ে করেননি, আপনার হ্যাঁ। ভাগ্য অনেক ভালো। ভালো না, এরকম ছিল। কিন্তু প্রকৌশলী বিয়ে করেও আমি ভালোই আছে, কারণ আমার হাজব্যান্ড অত্যন্ত ভালো মানুষ, সে আমার পাশে সবসময় সুখে দুঃখে আছে, আমিও তার পাশে থাকার চেষ্টা করি। সে রাজনীতি করে না, তবে উনি কিন্তু একজন ভালো কবি। ওয়াও। উনি কবি, উনি গীতিকার, ওনার অনেক আচ্ছা। গান আছে, Wow. উনি বইমেলাতে ওনার বই বেরোয়। আপনাকে নিয়ে নিশ্চয়ই অনেক কবিতা লিখেছেন, হ্যাঁ লিখেছেন, শুনিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ শুনিয়েছেন, এই মুহূর্তে হয়তো খেয়াল নাই, কিন্তু শুনিয়েছেন, অনেক কবিতাই লিখেছেন। মেয়েদের গল্প শুনবো আপা। বড় মেয়ে কোথায় আছে এখন? বড় মেয়েটা ইউনিভার্সিটি থেকে ও বিবিএ এমবিএ করেছে। বড় মেয়ের কিন্তু সব অনার্স মাস্টার দুটোতে ফার্স্ট ক্লাস। ওয়াও। ও একটা ব্যাংকে জব করতো, জবটা এখন করে না, ও পিএইচডি করেছে। বড় মেয়ের হাজব্যান্ড ব্যারিস্টার, মেজো মেয়েটা ডাক্তার, তার হাজব্যান্ডও আইটি ফার্মে জব করে। থার্ড মেয়েটা ব্যারিস্টার, তার হাজব্যান্ডও ব্যারিস্টার। তার মানে আইনজীবীর সংখ্যা পরিবারে অনেক। হ্যাঁ, আর ছোট মেয়েটা হলো তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, ও মালয়েশিয়াতে আছে এখন, বাহ। সাইবার সিকিউরিটিতে মাস্টার্স করছে। ঈদের সময় আপা কোন জিনিসটা এখন সবচেয়ে বেশি মিস করেন ছোটবেলার? ঈদের সময় মিস করি সবচেয়ে বেশি যেটা, সেটা হলো যেটা মানে কখনোই পূরণ হবার না। ঈদের সময় ছোটবেলাতে বাবা মা ছিল, তাই না? এখন তো আর বাবা মা নাই, এখন আমরা Exactly. নিজেরাই বাবা মা। আগে ঈদের সময় ড্রেস কিনতাম, বায়না ধরতাম যে এই ড্রেস কিনবো, এইটার সাথে এই জুতা কিনবো, কিনে লুকিয়ে রাখতাম, তাই না? তারপরে মাথায় বালিশের নিচে রেখে দিতাম যেন কেউ না ভাঁজ হয়ে দেখে, থাকে। ভাঁজ হয়ে থাকে, কেউ যেন না দেখে। এবং ঈদের আগের দিন, ঈদের দিন পর্যন্ত পরে তারপরে সবাই সামনে যেতাম, এর আগে যেন কেউ আমার ড্রেস না দেখে, জুতাও না দেখে, এই যে ছিল। তারপরে ঈদে সালামি পেতাম, সেগুলো তো মিস করি অনেকভাবে। এখন তো নিজেরাই সালামি দেই। তবে আমার কাছে মনে হচ্ছে যে একটা কথা আছে না, যাযাবর বলেছে যে এই যুগ মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সেটাই কিন্তু সত্য কথা আসলে। এবং এখন আমরা মিস করি আমাদের সেই আগের ঈদ নিয়ে। আবার দেখা যাচ্ছে এখন যারা আমাদের সন্তান যারা আছে, তারা এখন হয়তো একসময় তারা তাদের এখনকার এই ঈদটা নিয়ে মিস করবে, তখন হয়তো ওইটা আরও বেশি অন্যরকম ঈদ হবে ইন ফিউচার। দেখা যাবে যে এই আন্তরিকতাটুকু হয়তো থাকবে না।
কারণ মানুষ দিনে দিনে এত বেশি যন্ত্রের মতো হয়ে যাচ্ছে যে তখন হয়তো দেখা যাবে যে তারা আরো বেশি মিস করবে তাদের দিনগুলোকে। অতএব ঈদ কেমন লাগে না লাগে ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, একদমই আপেক্ষিক। মানে এটা আসলে শুধু ঈদ কেমন লাগে না লাগে না, আমার মনে হয় যে পুরো জীবনটাই আমাদের আপেক্ষিক। হ্যাঁ, আমরা যে কি অবস্থায় থাকি, কি অবস্থার মধ্য দিয়ে যে আমরা জানি না। বিয়ের পরে হানিমুনে গিয়েছিলেন কোথায়? বিয়ের পরে হানিমুনে আসলে আমি এতেই গিয়েছি, পটুয়াখালী গিয়েছিলাম। ও আচ্ছা, মানে ওখান থেকে কাছে হয়। হ্যাঁ, পটুয়াখালী গিয়েছিলাম, সেখানে সমুদ্রের পাড়ে। হ্যাঁ, কিন্তু পরে ওখানে তো কুয়াকাটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেশের বাইরে গিয়েছি পরে, তখন যাওয়া হয়নি। আমার হাজবেন্ড তখন বরিশালে, উনি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বাকেরগঞ্জে। তো ওখান থেকে আপনাকে কি তখন বরিশালে থাকতে হতো নাকি? না, আমি মাঝে মাঝে যেতাম। আমি ইউনিভার্সিটিতে যখন বন্ধ দিত, তখন ছুটি হতো তখন যেতাম আর কি। নিজের যদি 3টি ভালো গুণের কথা বলতে বলি? আমার ভালো গুণ কি বলবো, আমি কিন্তু মানুষকে সহজে বিশ্বাস করি। আমি জানি না এটা ভালো না খারাপ, আবার আপনার সাথে আমার মিলে গেল। আমি বিশ্বাস করি একটা মানুষ যখন আমার কাছে একটা কিছু বলে, এসে আমি ভাবি না যে যেটা যাচাই করতে হবে, আমি ভাবি যে না, সে তো মিথ্যা কেন বলবে, সে এরকম ভাবি। আর ভালো গুণ কি, আমি অন্য কারো মানে কষ্ট বা দুঃখ দেখলে আমার খারাপ লাগে, আমি ফিল করি যে তার জন্য কিছু একটা করব, এটা আমার ইচ্ছা হয়। আর ভালো গুণ কি, আমি আত্মীয়স্বজন যখন আসে সবার মাঝে ভীষণ প্রাণবন্ত থাকতে পছন্দ করি। ভীষণ। আপা, আপনার মানে খারাপ গুণও আছে? খারাপ গুণগুলোই শুনতে চাইবো। খারাপ গুণ বেশি। খারাপ গুণ কি কি? খারাপ গুণ হলো আমার কিন্তু রাগ বেশি, অনেক রাগ। মানে এখন তো তার ছিটে ফোটা নেই, আগে যা ছিল তা কিছুই নেই। আমার কিন্তু রাগ লাগতো, আমার কাছে মনে হতো সব কিছু ঠিক মতো হতে হবে, এটা এরকম না, এটা এরকম কেন হলো না কেন, আমার মনের মতো হলো না, একটু খুঁতখুঁতে আর কি ছিল তখন। এখন ভাবছি যে না, আসলে মানুষের ভুল হবে, খুঁতখুঁতে হয়ে কি লাভ, প্রত্যেকের মধ্যেই অসম্পূর্ণতা আছে, এটাই স্বাভাবিক। তো আমার রাগটা একটু বেশি ছিল, এখন অবশ্য রাগ অনেক কমে গিয়েছে। আর খারাপ দিক কি? আর খারাপ দিক হলো আমি আরামপ্রিয়। ওকে, এটা আসলে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আমি আরামপ্রিয়। আমার কাছে, আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করি বা 4 ঘন্টা কাজ করি, আমাকে একটু রেস্ট নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি আমাকে নতুনভাবে জাগিয়ে তুলবো, আবার কাজের জন্য এনার্জি করবো। যেমন দুপুরবেলা অনেকে আছে না, খেয়ে একটা ভাত ঘুম দেয়, আমি ভাত ঘুম না হলেও আমার অন্তত 10 মিনিট একটু রেস্ট নিতে হবে। না, আমার কাছে সবকিছু মনে হয় জন্য তাহলে আমি এনার্জিটা আবার গেইন করি আর কি। তো এইভাবে মানে এটা আমি একটু আরামপ্রিয়। যদি ভাইয়ার কথা বলি, তার কয়েকটি ভালো দিক, কয়েকটি মন্দ দিক। তার ভালো দিক হলো সে কখনো মানে যেই কথা বলে সেই কথাটা সে রাখে। দুর্দান্ত। এটা সে কথা বরকলাপ করে না। আর হলো সে কথা কম বলে, এটা একদমই ব্যক্তিত্ব সম্পন্ন, এটা আবার ভালো। আমি সবকিছু মিলাই বলি। তারপরে সে কিন্তু আমাকে কিন্তু সে কখনো খাওয়া দাওয়ায় কষ্ট দেয় না। কিরকম, যে আজকে আমার জন্য ওটা রান্না করো, সেটা রান্না করো, এটা না হলে আমার চলবেই না, বা আমার ওটা আপনি যেটা রেখে দেবেন সেটাই খাবে। আমি যদি বলি আজকে তো আমার শরীরটা ভালো লাগছে না, আজকে করি, একটা ডিম ভাজি করে দেই, খেয়ে ফেলি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম। আমি সেই দিক দিয়ে আমি রাজকপাল বলা যায় আর কি। সেই ওই দিক দিয়ে খুবই ভালো এবং হেল্পফুল। আর এমনি তো তারও রাগ আছে, কারণ অনেক ভালো মানুষ তো, সহজ সরল মানুষ, আবার রাগলে খুব অবস্থা খারাপ, চুপচাপ থাকে, আবার রাগলে এই আর কি। কিন্তু এমনি মুখে কখনো কিছু বলে না। খারাপ দিক বললে কি বলবেন? রাগ আছে ধরে নিলাম, এটা একটা খারাপ দিক বললে সে মানুষের সাথে একটু মিশে কম। আচ্ছা, ওকে, হ্যাঁ, মিশে একটু কম। আমি বলি আর একটু সোশ্যাল হও। আপা, আমি শুনেছি আপনি আগে নাকি খুব কম কথা বলতেন এবং মানুষের সঙ্গে মিশতে পারতেন না। এটা মোটেই না। আমি ইভেন এমন হতো যে আমার মা আমাকে নিয়ে আমার একটা বাসায় বেড়াতে গেলো, আত্মীয় স্বজন, গিয়ে মায়ের সাথে বসে থাকতাম, কথা বলতাম না। কেউ জিজ্ঞেস করলে হয়তো বলতাম, চুপচাপ থাকতাম একদম। কিন্তু আমি কেন এমন ছিলাম আমি নিজেও বুঝতে পারছি না। তা আমার কথার খই ফোটা, এখন তো আমার কথার জ্বালায় মানুষ বাঁচতে পারে না, আমি কথা বলতেই থাকি নন স্টপ। আমার বাসায় আমার বাচ্চাদের সাথে আমি কিন্তু ভীষণ মজা করি। আবার টক শোতে তো গিয়ে কথা বলতে হয়, আর আমার প্রফেশনটা হলো ল প্রফেশন, সেখানে তো আমাকে কথাই বলতে হয়, কথা বেঁচেই খেতে হবে। হ্যাঁ, কথার ফুলঝুরি। এখন আমি কাউকে দেখলে যদি আমার মনে হয় যেন আমি তার সাথে কথা বলবো, হ্যাঁ, আমি নিজে থেকেই বলি, হ্যাঁ, কি খবর, কেমন আছেন, ভালো। আগে তো আমাকে জিজ্ঞেস করলো, মুখে দিয়ে মানে বোমা ফুটতো না একদম। এখন আমি নিজে থেকেই বলি, এবং আমার কাছে মনে হয় নিত্য নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, কথা বলছি, এটা তো ভালো। আর একটা মানুষ আমার পরিচিত হলো, তাই না? এই যে মানুষের সাথে যে
মানুষ বাঁচে কতদিন, কথা বলবো, মিশবো, সবার সাথে সবাইকে জানবো, শুনবো, চিনবো, তারপর একসময় শেষ। একদমই অতএব এভাবেই বাঁচতে চাই। ছোট্ট করে আরেকটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। আচ্ছা। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নিয়ে এবার ফিরছি এক্ষুনি জীবনের গল্পের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী। আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার সাবেক জাতীয় সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা। আপা, মানে অনেকেরই আমাদের অভ্যাস থাকে যে স্কুল পালানোর একটা অভ্যাস। যেমন আমি কিন্তু সবসময় ফার্স্ট গার্ল ছিলাম, তারপর আমি স্কুল পালাতাম, মজা লাগতো যে বাউন্ডারি পার হয়ে চলে যাব বা কিছু একটা করবো। সো এইরকম ফানি থিং বা এরকম কোনো মজা ছোটবেলায় করার সুযোগ পেয়েছেন কিনা? যদিও আমি জানি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছেন। এটা হয়েছে কি, এটা আমার হয়েছে, এটা যে হয়নি তা নয়, তবে সেটা কিন্তু বাই নেচার হয়নি। সেটা হয়েছে আমি অ্যাকচুয়ালি, আমার মনে আছে স্পষ্ট, আমি জিওগ্রাফি আছে না, যে ভূগোল, এটা কিন্তু আমার কাছে ভীষণ কঠিন লাগতো। তো আমাদের যিনি জিওগ্রাফি পড়াতেন ম্যাম, উনি একটা চ্যাপ্টার আছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত, প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আপনার সেটা এখনো মনে আছে? হ্যাঁ, মনে আছে আমার। এটা দিয়েছিল, এটা পড়া ধরবে, আমার মনে আছে। আমি পাক্কা 2-3 দিন আমি যাইনি এবং এইটা আমি খুব একটা স্কুল পালাতাম না, কিন্তু এই শুধুমাত্র এইটা ভয় পেয়ে আমি যাইনি। কখন এমন হয়েছে কোনো সাবজেক্টে ফেল করেছেন? ফেল করিনি, তবে আমি ম্যাথে দুর্বল ছিলাম, টেনে টুনে পাশ করতাম ম্যাথে। গণিত আমার ভীষণ অপ্রিয় একটা সাবজেক্ট ছিল, ইংলিশ আমার খুব প্রিয় ছিল। গণিতে আমি করতাম কি, টেনে টুনে পাশ করতাম। হ্যাঁ, আমার ভালোই লাগতো না। কিন্তু আমি যখন এসএসসি পরীক্ষা দিই 82 সালে, তখন আমি সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো, এসএসসিতে আমার যে প্রশ্ন কমন পড়েছে 67, 100-এর মধ্যে 67 নম্বরে আমি অ্যান্সার করেছি, আমি পেয়েছিও 67। এটা মানে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা বলতে হবে। হ্যাঁ, যে অন্য যেগুলো পারি না, যে একটু ট্রাই করবো, সেটা না, আমার এটা কমন পড়েছে, আমি এটাই দিব, মানে এরকম ছিল। মানে আমার কাছে গণিত ভীতিটা এত ছিল আর কি। মানে এটা কিন্তু খুবই মানে সুইট একটা মেমোরি, এটা বলতেই হবে। আপা, দেশের বাইরে গিয়ে সেটেল হওয়ার তো অনেক সুযোগ ছিল, কিন্তু কেন আসলে দেশের বাইরে চলে গেলেন না? দেশের বাইরে যাওয়ার আমার যে ইচ্ছে ছিল না তা না, আমার কিন্তু প্রথম থেকে ইচ্ছা ছিল না। এক পর্যায়ে আমার মনে হলো যে দেশের বাইরে গেলে ভালোই হতো বোধ হয়। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সরকারি জব করতেন, উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন তো রিটায়ারমেন্টে চলে গেছে। এখন রিটায়ারমেন্টে চলে গেছে, এখন দেশের বাইরে যাই, এখন তো আর সেটেল করার কি আছে, এখন দেশের বাইরে ঘুরতে যাই এখন, যেমন আমেরিকা, লন্ডন বা ইউকে বা বিভিন্ন দেশে, আমি অনেক দেশে ঘুরেছি, বেড়াতে যাই আর কি, বেড়াতেই ভালো লাগে। কিন্তু সেখানে গিয়ে তো সব নিজেরই করতে হয়, সেখানকার লাইফ আরো অনেক কঠিন। দেশের বাইরে যখন যান তখন কোন খাবারের জন্য অনেক বেশি ক্রেভিং হয়? বাংলাদেশের ভাত মাছ ভর্তা, ওগুলো, ডাল। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার যেটা বলবো, আমার কিন্তু ভাত আমার সবচেয়ে প্রিয় খাবার, ভাত। কিন্তু এখন সেই ভাতই আমার খাওয়া হয় না। আপা, আপনার সঙ্গে আমার অনেক মিল। আমি চাই না যে ভাত খাওয়া হবে না এরকম কোনো দিক আমার জীবনে আসুক। আমার ভাতই খাওয়া হয় না, কিন্তু ভাত আমার সবচেয়ে প্রিয়। আমাকে যদি কেউ, আমি 3 বেলা ভাত খেতে পছন্দ করি। আমিও, মানে ভাত হলে আমার পৃথিবীতে আর কিচ্ছু দরকার নাই। তারপর আমার কাছে ভালো লাগে মাছ আমার অনেক পছন্দ। আমারও মাছ পছন্দ। মাংস একটু কম, মাছটা হ্যাঁ, মাছটা আমার খুব অনেক পছন্দ। আর মাছটা সবসময়, মাছ কিন্তু শরীরের জন্য হেলদিও বেশি মাংসের থেকে। প্রিয় মানুষ কি আপনার? প্রিয় মানুষ মানে কিরকম? বাবা। ও আচ্ছা, আমার বাবা মা আমার প্রিয় মানুষ। আমি তাদেরকে এখনো মিস করি। এবং কি বলবো, আর আমার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা হলো আমার বাবা মায়ের মৃত্যু। অবশ্যই ওটা আমি একজন সন্তানের জন্য সেটাই আমার কাছে সেটা সবচেয়ে কষ্টের এবং আমার কাছে দুঃখের স্মৃতি। আমার যতই আমার অর্জন আসুক না কেন, আমি যত কিছুই হয়েছি কিনা, আমার বাবা মা কিছুই দেখে যেতে পারেনি। এটা অনেক বড় একটা কষ্ট। হ্যাঁ, এটা আমার কাছে খারাপ লাগে আর কি। আপনার প্রিয় সিনেমা কোনটি, বা প্রিয় বই, প্রিয় লেখক যদি বলেন? আমার প্রিয় লেখক অনেকেই আছে। নাকি ভাইয়ার কথা বলবেন, যেহেতু সে কবিতা, তার কবিতা আমার ভালো লাগে, সেটা আছে। আর এমনি আমার কবিদের মধ্যে নির্মলেন্দু গুণের কবিতা ভালো লাগে। ও, আপনার সঙ্গে আমার এত মিল কেন! ও মাই গড, ওকে। তারপরে হুমায়ুন আহমেদের বইও আমার ভালো লাগে পড়তে। ওকে। আর যদি প্রিয় নায়ক নায়িকার কথা বলি? কি দেশে না দেশের বাইরে? দেশের বাইরেও হতে পারে। দেশের বাইরে আমার কাছে আগে দেশে বলি। দেশে আমার কাছে প্রথমে ছোটবেলাতে তো কবরীর ছবি দেখি, কবরীকে ভালো লাগতো। হ্যাঁ, তারপর ববিতাকে ভালো লাগতো, সুচরিতাকে ভালো লাগতো। আর নায়কদের মধ্যে রাজ্জাক, ওনাকে ভালো লাগতো। তারপরে
আর দেশের বাইরে আমার কাছে ভাল লাগে, আমি হিন্দি ছবি খুব একটা দেখি না, তারপর মাধুরী দীক্ষিতকে ভাল লাগে আমার কাছে, শ্রীদেবীকেও ভাল লাগে। ওকে, শ্রীদেবী তো মারাই আর গেছে। নায়কদের মধ্যে আমার কাছে সাল্লু বেশি ভাল লাগে, সালমান খানকে। একজন রাজনৈতিক নেতা যখন আমার সামনে বসে এরকম করে মজা করে বলে, তখন আমার কিন্তু শাহরুখকেও ভালো লাগে, আমিরকেও ভালো লাগে, কিন্তু সালমান খানকে আমার একটু অন্যরকম বেশি ভালো লাগে। ওকে, নো প্রবলেম। রাজনৈতিক টক শোতে আমরা দেখি মাঝে মধ্যে আপনি একটু রেগে যান, কিন্তু যদি জানতে চাই যে ব্যক্তিগত জীবনে সর্বশেষ কার সঙ্গে খুব বেশি রেগে গিয়েছেন, তাহলে কার কথা বলবেন? সর্বশেষ রেগে গিয়েছি টক শোতে, বা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনেও হতে পারে। টক শোতে সর্বশেষ রেগে গিয়েছি, সর্বশেষ টক শোটা তো করলাম আসলে কার সাথে, নীলুফার চৌধুরী মনির সাথে। আচ্ছা, ওকে, মনি আপা আমাদের আয়োজনে এসেছিল, তার সাথেই বোধহয় রেগে গিয়েছিলাম, সেও রেগে গিয়েছিল। আসলে এখানে তো মানে আমাদের তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই বা ব্যক্তিগত বিষয় নিয়েও রাগ নেই, এখানে হলো আদর্শিক দ্বন্দ্ব, তাই না? সে তার কথা বলবে, আমি আমার কথা বলি, কিন্তু আমি আবার রাজনীতিবিদরা শান্তিপূর্ণ সহাবস্থান করবে, আমি আবার সেটাতে বিশ্বাসী। হ্যাঁ, তো এরকম লেগে গেলেও কিন্তু আবার এটা ওইভাবে কিন্তু ওটাকে বড় করে আমরা দেখি না, যার যার আদর্শের কথা আমরা বলি। আমি এখানে অনেকের ইন্টারভিউ করেছি বা অনেকের মুখোমুখি হয়েছি যারা রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক টকশোগুলোতে অনেক রেগে গিয়ে দেখা যায় যে খুব ভাইরাল হয়েছেন বা তাদেরকে এই নামেই বা এই হিসেবেই সবাই জানেন। সো এটা আপনার কি মনে হয়, আসলে কি ভাইরাল হবার জন্য এরকম রেগে যায়, নাকি আসলেই তখন পার্সপেক্টিভটা এমন হয় যে তখন রেগে যাওয়াটা স্বাভাবিক হয়? কি কেউ কেউ আছে টকশোতে যায়, যেমন আমার কথাই আমি বলি, আমার যেটা সমালোচনা আমি নিজেই করতে পারি। আমি কিন্তু টকশোতে যখন প্রথম যেতাম, আজকে তো অনেকগুলা বছর, এক যুগেরও বেশি টকশোতে করি, প্রথম যখন যেতাম তখন মনে হয় যেন কিছু একটা বললে মনে হয় যেন আমার মধ্যে একটু মানে আমি তেড়ে যেতাম না, কিন্তু মনে হতো যেন আমি সহ্য করতে পারছি না, আমিও একদম শুনিয়ে দিতাম। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে মনে হলো যে না, এখানে তো শুনিয়ে দেওয়ার কি আছে, আমি যেই কথাটা রেগে বলবো, আমার কথাটা আমি সে বলি, অসুবিধে কি? মানুষ দেখছে, জনগণ দেখছে, তারা বিচার করবে, কিন্তু আমার খ্যাপার কি আছে? কিন্তু আবার কাউকে দেখি একদম তেড়ে যায় মারার জন্য, এটা খুব দুঃখজনক। এটা কি মনে হয় যে ভাইরাল হওয়ার জন্য করে? এটা আমার মনে হয় এটা হয়তো কেউ ভাইরাল হওয়ার জন্য করে, আবার কেউ হয়তো ভাইরাল হওয়ার জন্য করে না, বাই নেচারই সে ওইরকম ক্যারেক্টার, তার মধ্যে সহিষ্ণুতা কম। আবার আরেকটা জিনিস আছে, চ্যানেলগুলোও কিন্তু অনেক সময় উস্কানি দেয়, সেইটাও কিন্তু আছে টিআরপি বাড়ানোর জন্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু নিজেকে করতে রাখতে হয়, কন্ট্রোলে রাখতে হয়। আমি কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখি, এবং আমি আশা করি আমার সাথে যারা টক শোতে যায়, আমি কিন্তু ওরকম বুঝে, মানে অনেকে থাকে না যে অমুকে থাকলে আমি আসবো না, আমার কিন্তু এরকম অনেক চয়েস আছে যে অমুকে গেলে আমি যাবো না। আমি কি দু একটা নাম জানতে পারি যে কারা থাকলে আপনি যেতে চান? না, এটা না বলাটাই আমার মনে হয় ভালো। তো চ্যানেলগুলো জানে কিন্তু অমুকের সাথে আমি যাবো না, তমুকের সাথে, এর মানে এই না যে তাকে আমি অপছন্দ করি, কিন্তু আমি জানি তার সাথে গেলে পরে সে যদি যেভাবে ঝগড়া করে আমাকেও সেভাবে নামতে হবে, আমি কিভাবে কেন সেভাবে ঝগড়া করব? আমি চাচ্ছি আমার ইমেজ ভালো থাকুক মানুষের কাছে, অথবা আমি মানে চোরে না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে না, যে বুঝবে না তাকে বোঝানো যাবে না, অতএব আমি তাদেরকে অ্যাভয়েড করি। কিন্তু তাই বলে আমি যারা যুক্তিতর্ক দিয়ে কথা বলে তাদের সাথে তো আমি টকশো করি। রাজনৈতিক নেতা হওয়া জরুরি নাকি ভাইরাল হওয়াটা জরুরি? ভাইরাল জিনিসটা অলওয়েজ নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, অবশ্যই রাজনৈতিক নেতা হওয়াটাই জরুরি আমি মনে করি। আপনাকে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন? এইটা আমাকে যদি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিব। আচ্ছা, কি কি কাজ করার ইচ্ছে আছে আপনার? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলে আমি সবচেয়ে আমার যেটা মেইন কাজ হবে সেটা হলো আমি দেশের ঢাকা শহরের বিশেষ করে ট্রাফিক জ্যাম, এটা যদি আবার সমাধান করা যেত, জীবনটা আমার কত সহজ হতো। ওটা কারণ আমি সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ট্রাফিক কিভাবে নিয়ন্ত্রণ করবে, আমরা যখন দেশের বাইরে যাই আমরা দেখি তো এমনও দেখা গেছে যে কোনো মানে ট্রাফিক কোনো গাড়ি কি বলা যায়, পুলিশ নাই, ট্রাফিক নাই উপস্থিত, কিন্তু সিগন্যাল পড়েছে, গাড়িও নাই রাস্তায়, কিন্তু ইচ্ছা করলে নাও থামতে পারতো, তাই না? কিন্তু সিগন্যাল পড়েছে, থেমেছে। এই যে আইন মানার প্রবণতা, মানুষ কিন্তু এটা মেনে চলে যে কখন মানে সিগন্যালটা তারা কখনোই করে না, রুলসটা ব্রেক করে না। আমাদের হয়তো ওই নীতিগত জায়গা থেকে একটা পরিবর্তনটা খুব জরুরি। তারপরে আরেকটা কথা আছে আমার, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মানুষ
যদিও আমি জানি যে এখন মানে আমাদের পুলিশ অনেক আধুনিকায়ন হয়েছে, কিন্তু পুলিশ মানুষ যেন হয়রানির শিকার না হয়, যদিও এখন 999 কল করা যায় হ্যাঁ এখন। সেগুলো আছে, এরকম আরও অনেক যুগোপযোগী, মানে পুলিশকে আরও আধুনিকায়ন করতাম, যদিও করেছে আমাদের সরকার, আমি আরও আধুনিকায়ন করতাম। এবং সীমান্তে যে কিছু কিছু সময় অপ্রীতিকর ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে আমি আরও বেশি স্ট্রিক্ট হতাম। একটু যদি জানতে চাই, মুক্তা আপার জীবনে কোনো দুঃখ যেটা তিনি আমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারেন, কোনো রিগ্রেট আছে কিনা কোনো কিছু নিয়ে? আমি প্রথমে আল্লাহর কাছে হাজার শুকর জানাই, কারণ আমার থেকে আরও অনেক দুঃখী মানুষ থাকতে পারে, তাই না? তাদের তুলনায় তো আমি সুখী। অবশ্যই। তারপরও মানুষের তো অপূর্ণতার শেষ নেই, না। মানুষ আরও পেতে চায়, এটা মানুষের নেচারই। কিন্তু আমি মনে করি আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ দিয়েছে, বাস আমি কিছুরই উপযুক্ত না, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। তারপরও আমার ইচ্ছা আছে আমি আরও ভালো লেভেলে যাব, উপরের লেভেলে যাব। আর আমার একটা সমস্যা কি, আমি চাই যে আমি কাজটা করব আন্তরিকতার সাথে, এই কাজটার মূল্যায়ন হবে। কিন্তু এখন তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আমি অন্য কোনো ভিন্ন রাস্তা ছাড়া আমি যেতে চাই না। আমি চাই আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন পাবো। হয়তো আমার জন্য এর জন্য আমাকে অনেকদিন অপেক্ষা করতে হবে, সেটাই আমার দুঃখ। ওহো আপা, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালো থাকুন। আমাদের দর্শক তোমাকেও ধন্যবাদ, এবং বিজয় টিভির যারা দর্শক দেখলেন এতক্ষণ তাদেরকেও অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে নিশ্চয়ই আপা। অনেক অনেক ভালোবাসা, খুবই ভালো লেগেছে আপনার সঙ্গে আড্ডা দিয়ে। অনেক ভালো থাকুন, এবং আমরা আসলেই চাই এমন কোনো মন্ত্রী পরিষদ আপনাকে দেখতে যেখানে আপনি সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্বগুলো সম্পূর্ণ করবেন। আমি বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো অতিথির জীবনের গল্প নিয়ে, শুধুমাত্র বিজয় টেলিভিশনের পর্দায়।